সকলকে ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার, এবং আজকে একটা নিয়ে এসেছি বড় চমক। কি চমক? চমকটা হচ্ছে এটাই, জাস্ট তুমি কিছুদিন আগেই দেখলে যে তোমাদেরকে আমি একজনকে পরিচয় করিয়েছি। তিনি হচ্ছেন ফিজিক্সের একজন বলতে পারো স্কলার। বেনারস হিন্দু ইউনিভার্সিটি অর্থাৎ BHU, যেটা ঐতিহাসিক একটা খ্যাতনামা ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি মাস্টার্স কমপ্লিট করেন। শুধুমাত্র মাস্টার্স নামে কমপ্লিট করা নয়, টপার শ্রেণীর মধ্যে যুক্ত ছিলেন। ফার্স্ট ক্লাসটা অনেক দূরের কথা। নেট কোয়ালিফাইড, গেট কোয়ালিফাইড, একবার নয় 2-3 বার। ঠিক আছে, নেট 3 বার কোয়ালিফাই করেছেন, গেট 2 বার কোয়ালিফাই করেছেন। এছাড়া তিনি রিসার্চ করতে শুরু করেছিলেন IIT খড়গপুর থেকে, সাবজেক্ট ছিল কসমোলজি। তো যে লোকটা এত কিছু জিনিসপত্র জানেন, সে যদি তোমাদেরকে SLST পড়ায়, তাহলে তার পড়ানো কিরকম হতে পারে আশা করি তুমি জিনিসটা ফিল করতে পারছো। এবং তিনি তোমাদের কিন্তু আজকে প্রথম লাইভে ক্লাস নেবেন। তো আমি অবশ্যই স্যারকে আমন্ত্রণ জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, WB SLST 2025-এর জন্য তোমাদের কিন্তু এখন বর্তমানে ফর্ম ফিল আপ প্রায় অতিক্রান্তর পথে। এবং যারা যারা এখনো পর্যন্ত ভাবছো যে সময় প্রচুর রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো ভাই, সর্বনাশের থেকে তুমি কিন্তু অনেকটা দূরে নেই। কারণ ভয়ানক অবস্থা হতে চলেছে এই রিক্রুটমেন্টটা হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছ 2016 পর থেকে এই রিক্রুটমেন্ট দীর্ঘ 10 বছরের মধ্যে কোনো কিচ্ছু নেই, হাওয়া। তারপর আবার এই নতুন রিক্রুটমেন্টের এখন জাস্ট ঠেলায় পড়ে করছে, যেখানে নতুনরা সুযোগ পাচ্ছে। তো এই সুযোগ যদি বাই চান্স হাতছাড়া হয়ে যায়, ভাই কিচ্ছু করতে পারবে না। তো অতি অবশ্যই নিজেকে সেইভাবে তৈরি করো, এবং অতি অবশ্যই তোমরা পারবে আমি জানি। এবং তার জন্য যা করতে হয় সেটার জন্য তো আমরা রয়েছি। আমাদের চাইলে পেড ব্যাচও জয়েন করতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি, যারা যারা SLSTর পরীক্ষা দিচ্ছ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। রেল ব্যাংক SSC, ইংলিশ প্রাইভেট জব, WBSSC গ্রুপ সিটি এবং WB SLST। তো তোমরা এই WB SLST এই গ্রুপে জয়েন করে যাও। দেখবে WB SLST বলে গ্রুপ, WB SLST গ্রুপ লেখা আছে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখান থেকেই তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর এক বিন্দু দেরি না করে আমি স্যারকে ডেকে নেব এবং স্যারকে রিকোয়েস্ট করব যে তোমাদের আজকে একটা স্পেশাল টপিক, যেটার নাম হচ্ছে থার্মোডায়নামিক্স, যেটা তোমাদের একটা বড় সড়ো ওয়েটেজ ক্যারি করছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে, যেটা ফিজিক্সেও রয়েছে, যেটা কেমিস্ট্রির মধ্যেও রয়েছে, সেটা আজকে স্যার পড়াবেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রত্যেকে রেডি তো? প্রত্যেকে একবার সেশনটাকে ঝটপট করে নিজেদের যে সমস্ত গ্রুপ রয়েছে শেয়ার করে দাও, কারণ অতি কষ্টে স্যারকে পেয়েছি ভাই আজকে। তো এইটুকু তো বানতা হে স্যারের জন্য। চলো তাহলে প্রত্যেকে মন দিয়ে ক্লাস করে নাও, এবং লাস্টে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে ক্লাসটি কেমন লাগলো। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের ক্লাসগুলো নিয়ে এসেছি। WB SLSTর যে ক্লাস 9-10-এর আমরা ফিজিক্সের ক্লাসগুলো করছি, ফিজিক্যাল সায়েন্সের, তার মধ্যে ফিজিক্স পার্টে আজকে আমরা চেষ্টা করব কি করার না, থার্মোডাইনামিক্স প্রসেস এবং হিট। থার্মোডাইনামিক প্রসেস এবং হিটে তোমাদের কি কি আছে, তার মধ্যে যেটা বোঝার জন্য আমরা কয়েকটা জিনিস সিলেক্ট করে রেখেছি যে আমরা কি কি আজকে ক্লাসটার মধ্যে করার চেষ্টা করব। ফার্স্ট আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম, সেটা কাকে বলে, এবং সেখান থেকে আমরা ওয়ার্ক ডানের কনসেপ্টে আসব। ওয়ার্ক ডানের কনসেপ্টটায় আসার পরে সেখান থেকে আমরা চেষ্টা করব যে কাকে আইসোথার্মাল বলে, কাকে অ্যাডিয়াবেটিক বলে, আইসোকোরিক প্রসেস কাকে বলে, আইসোবারিক প্রসেস কাকে বলে, এই বিষয়গুলো যাওয়ার পরে সেখান থেকে আমরা তারপরে কার্নো ইঞ্জিনে ঢুকবো।
কার্নো ইঞ্জিনটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে। কার্নো ইঞ্জিনটা করার পরে আমরা চেষ্টা করব একটা বা দুটো সমস্ত বিষয়টাকে ইনক্লুড করে নিউমেরিক্যাল করার। ঠিক আছে, ওয়েলকাম। সো আমি সুদীপ স্যার, আজকে তোমাদের এই ক্লাসটা শুরু করছি। তাহলে আমাদের আজকে যে প্রথমেই যেটা শুরু করবো সেটা হোয়াট ইজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। থার্মোডাইনামিক প্রসেস কাকে বলবো? থার্মোডাইনামিক প্রসেস, তো থার্মোডাইনামিক প্রসেস বলতে আমরা সেটাকে বুঝবো যেখানে একটা পিভি ডায়াগ্রাম বা টিভি ডায়াগ্রাম, এতে কোনো একটা পয়েন্ট থেকে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, তাহলে এ পয়েন্টে যেটা আছে সেইখানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু ধরো আমি ধরে নিলাম V1 অ্যান্ড P1, সেখান থেকে বি পয়েন্টে গেল, সেখানে ভ্যারিয়েবলের ভ্যালু হলো V2 অ্যান্ড P2। তাহলে আমি বলতে চাইছি যে কোনো একটা গ্যাসের একটা পয়েন্ট এ, সেইখানে তার ভলিউম ছিল V1 অ্যান্ড প্রেশার ছিল P1, সেখান থেকে আমরা সেই গ্যাসটাকে নিয়ে যাচ্ছি বি পয়েন্টে যেখানে তার ভলিউম হলো V2 অ্যান্ড প্রেশার হলো P2। তাহলে এই প্রসেসটা কিভাবে হচ্ছে, প্রসেসটা আইসোথার্মাল হচ্ছে না অ্যাডিয়াবেটিক হচ্ছে, সেই বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য এরকম থার্মোডাইনামিক প্রসেস বিভিন্ন ধরনের হতে পারে। থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে আমরা চারটে জিনিস প্রথমে ডিফাইন করে দিই। চারটে জিনিস কি বলবো, যে আমরা এখানে যে যে ভ্যারিয়েবলগুলো প্রথমে বলে দিই আগে, যে ভি আমরা ভলিউম বলে ডিফাইন করব, পি প্রেসার বলে ডিফাইন করব, টি টেম্পারেচার বলে ডিফাইন করব। এখানে টি বলতে কিন্তু আমাদের মনে রেখে দিও, যেখানে যেহেতু বয়েলস অ্যান্ড চার্লস ল আমরা পড়েছি, তাহলে টি বলতে কিন্তু আমরা এখানে অ্যাবসলিউট টেম্পারেচার বুঝবো, এটা কিন্তু মনে রেখে দিও। তাহলে C+273, এইটা মানে টিটাকে আমরা কেলভিন স্কেলে দেখব। ওকে, এরপর এই পিভিটির পরে আর একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে ইউ বলে আমরা ইন্টারনাল এনার্জিকে ডিফাইন করব। ইন্টারনাল এনার্জি মানে কি? ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কোনো গ্যাসের মধ্যে গ্যাসের যে মলিকিউলসগুলো সেগুলো কিন্তু সবসময় হিটের জন্য এদিক ওদিক মুভমেন্ট করছে। যেমন আমরা সলিডের ক্ষেত্রে বলেছিলাম যে সলিডের মলিকিউলগুলো কিন্তু নিজের জায়গা ছেড়ে বেরোতে পারে না। এবার নিজের জায়গা ছেড়ে যেহেতু বেরোতে পারে না, তাই জন্য সলিডের ক্ষেত্রে কি হয়, তাহলে তারা নিজের যে মিন পজিশনটাকে সেটাকে কেন্দ্র করে একটা ভাইব্রেশন মোশন করে। যত হিট বাড়াবো তত এই ভাইব্রেটিং মোশনটা বেড়ে যাবে। এবার গ্যাস আর লিকুইডের ক্ষেত্রে এই মোশনটা কিন্তু খুব ব্যাপক রেটে হয়, লিকুইডে খুব বেশি, গ্যাসে আরও বেশি, যেহেতু গ্যাসের ক্ষেত্রে মাসটা অলমোস্ট নেগলিজিবল এবং গ্র্যাভিটেশনাল এফেক্টটা আমরা নেগলেক্ট করতে পারি। এবং এই মোশনটাকে আমরা এবার এই ভ্যারিয়েবলগুলো দিয়ে রিপ্রেজেন্ট করব। যেহেতু গ্যাসের মধ্যে মলিকিউলগুলোকে আমি তো এক একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি, এক একটা মলিকিউলের মাস, এগুলো মেজার করা পসিবল নয়, এবং এক একটা মলিকিউলের মোমেন্টাম, তাহলে অ্যাজ এ হোল এই ভ্যারিয়েবলগুলোকে দিয়ে আমি গ্যাসের টোটাল মেজারমেন্টটা করব। ঠিক আছে, তার মধ্যে ইন্টারনাল এনার্জি এটা কিন্তু গ্যাসের কাইনেটিক এনার্জির সঙ্গে প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। তাহলে গ্যাসের মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বা তার টেম্পারেচার যত বেশি হবে তত তার ইন্টারনাল এনার্জিটা বেশি হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যে প্রসেসগুলোর কথায় আসছি, নেক্সট প্রসেসটা কি? নেক্সট প্রসেসটা হচ্ছে আমরা যেটা নাম দেব প্রথমে আইসোথার্মাল। এই কথাটার মানে কি? আইসোথার্মাল, এই আইসো কথাটা যেখানে যেখানে ইউজ হবে, আইসো মানে সেম, আইসো মানে সেম। তাহলে সেম টেম্পারেচার যদি কোনো প্রসেস থাকে, যদি কোনো প্রসেসের টেম্পারেচার চেঞ্জ না হয়, তাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলবো। ওকে, তাহলে এখানে আর এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য এইটা হচ্ছে ইকুয়েশন, যে ডিটি ইকুয়ালস টু 0, দ্যাট মিনস চেঞ্জ অফ টেম্পারেচার 0। এবার এইটাকে আর একটা ভাষাতেও এইরকম ভাবে বলতে পারি যে ডিইউ সমান 0, দ্যাট মিনস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিও 0। যেহেতু ইন্টারনাল এনার্জিটা আমরা
ইন্টারনাল এনার্জিটা টোটালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ না হয় ইন্টারনাল এনার্জিটাও চেঞ্জ হবে না। এটা হলো আইসোথার্মাল। নেক্সট আমরা নাম দেব অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেসটার মানে কি না, অ্যাডিয়াবেটিক প্রসেসে মানে হচ্ছে এই একটা সিস্টেম, এই সিস্টেমটা ধরো এর মধ্যে কিছু গ্যাস মলিকিউল রয়েছে, এখানে বাইরে থেকে কোনো হিট আসছে না বা এর থেকে বাইরে কোনো হিট যাচ্ছে না, তাহলে ডিকিউ সমান 0, ডিকিউ সমান 0। যদি কোনো সিস্টেমে হিট অ্যাড আপ না হয় বা কোনো সিস্টেম থেকে হিট না বাইরে বেরোয়, তাহলে সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, তাহলে এবার এইটা আমরা বুঝলাম। অ্যাডিয়াবেটিক প্রসেসের পরে আরো দুটো ছোট ছোট আছে, সেটা হচ্ছে আইসোকোরিক। আইসোকোরিক মানে কি বুঝবো? আইসোকোরিক এমন একটা প্রসেস যেখানে ভলিউম চেঞ্জ হবে না, অর্থাৎ ডিভি সমান 0, চেঞ্জ অফ ভলিউম 0। নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে আইসোবারিক। আইসোবারিক এটার জন্য ডিপি সমান 0, চেঞ্জ অফ প্রেসার সমান 0। আর আইসোকোরিকে চেঞ্জ ইন ভলিউম সমান 0। ঠিক আছে, তাহলে এই চারটে প্রসেসের নাম নিয়ে আমরা এবার শুরু করব যে কি কি আছে এর মধ্যে। এই প্রসেসগুলোকে দেখিয়ে দেখিয়ে আমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই গ্রাফে রিপ্রেজেন্টের যে গ্রাফগুলো হবে সেগুলো হচ্ছে সিম্পল কি না, সেগুলোই হচ্ছে আমাদের ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রাম হচ্ছে পি আর ভি এর মধ্যে গ্রাফ, পি আর ভি বা ভি আর টি এর মধ্যে ডায়াগ্রাম হলো। তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রাম হলো, যেমন ধরো আমাদের যে বয়েলস ল থেকে যে ডায়াগ্রামটা আমরা পাই, পিভির যে ডায়াগ্রামটা, পিভির যে বয়েলস ল এর ডায়াগ্রামটা আমরা পাই, সেটা কিন্তু এক ধরনের ইন্ডিকেটর ডায়াগ্রাম। এবং মনে করে দেখো বয়েলস লতে আমরা বলেছিলাম যে মাস কনস্ট্যান্ট অ্যান্ড অলসো টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে বয়েলস ল এর এইটা কিন্তু যে গ্রাফটা আমরা টানলাম সেটা কিন্তু আইসোথার্মাল কার্ভ টানলাম, যেহেতু টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে বয়েলস ল এর এটা কিন্তু একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে যে গ্রাফগুলো টানছি মোদ্দা কথা সেটাই হচ্ছে আমার ইন্ডিকেটর ডায়াগ্রাম। এরপরে আমরা একটা প্রসেস বলে ডিফাইন করব, যে সেটাকে প্রসেসটার নাম হচ্ছে সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেস বলতে কাকে বুঝবো? সাইক্লিক প্রসেস হচ্ছে যদি আমি দেখাই যে পিভি ধরো ডায়াগ্রামে কোনো একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলো, একটা সিস্টেম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলো, কিন্তু আলাদা আলাদা পথে। ধরো এটা পাথ 1, এটা পাথ 2। তাহলে এই যদি এই প্রসেসটা সাইক্লিক হয়, তাহলে এ থেকে বিতে যাওয়ার পরে আবারও বি থেকে এতে কিন্তু কোনো ভ্যারিয়েবলের চেঞ্জ ছাড়া উপস্থিত হতে পারবে। অর্থাৎ এই প্রসেসটার নাম যদি সাইক্লিক প্রসেস সত্যি অর্থে হয়, তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে রিভার্সিবল প্রসেস। অর্থাৎ প্রসেসটা যেই পথে গেল সেই পথে ফিরে আসতে পারে, রিভার্স করা যেতে পারে, তাকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসে জেনারেলি কোনো নন কনজারভেটিভ ফোর্স প্রেজেন্ট থাকে না, তাহলে নন কনজারভেটিভ ফোর্স অ্যাবসেন্ট। নন কনজারভেটিভ ফোর্সেস অ্যাবসেন্ট থাকে এখানে। অর্থাৎ আমি যদি বলছি একটা সহজ এক্সাম্পল দিই, যে যদি ধরো আমি একটা কোনো পথ ধরে একটা রাস্তা থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলাম, তাহলে এবং ওই পয়েন্ট থেকে আবার ওই এক অন্য রাস্তা ধরে ফিরে আসি, তাহলে দুটো পথে যদি ওয়ার্ক ডান সেম হতে হয়, তাহলে দুটো পথে ফ্রিকশনটা অ্যাবসেন্ট থাকতে হবে। ফ্রিকশন যদি অ্যাবসেন্ট থাকে তবে গিয়ে সেটা রিভার্সিবল প্রসেস হবে, এবং সেটাকেই আমি সেই হিসাবে বলছি যে নন কনজারভেটিভ ফোর্স অ্যাবসেন্ট হবে। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। এরপরে তাহলে আমরা এবারে আসছি আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান কাকে বলে এবং অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কাকে বলে। এইখানে আমার মতে ফিজিক্স যখন আমরা পড়বো, আমরা যদি ফিজিক্স প্রসেসটাকে প্রত্যেকটা চ্যাপ্টারের মূল কনসেপ্টকে যদি একটা ডায়াগ্রামের টার্মে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে এই গোটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটার জন্য আমাদের মাথায় এইরকম একটা ডায়াগ্রাম যেন থাকে। একটা সিলিন্ডার, সেইখানে একটা পিস্টন লাগানো আছে,
এই পিস্টনটা ইচ্ছা মতো আমি আপ ডাউন করতে পারি এর উপরে ওয়েট দিয়ে আর এই সিলিন্ডারটার মধ্যে গ্যাস আছে। যেমন ধরো যে ধরনের সাইকেলের পাম্প দেওয়ার জন্য আমরা যে ধরনের সিলিন্ডার ইউজ করি, পিস্টন ইউজ করি, সেই ধরনের সিস্টেম। এবার এইটা যদি উপরে যায় তাহলে তার ভলিউম ইনক্রিজ হলো, এটা যদি নিচে আসে তাহলে তার ভলিউম ডিক্রিজ হলো। তাহলে এইটাকে আমরা সিস্টেম বলে গণ্য করব। ঠিক আছে, তাহলে সিস্টেম বলতে একটা সাম গ্যাস কনফাইন্ড in a cylinder where a piston is attached. এইটাকে বলবো আমি একটা সিস্টেম। ঠিক আছে, এবার আমি তাহলে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল সিস্টেম। ওয়ার্ক ডান বলতে আমি কি বুঝবো? এবার যদি এই ছবিটা আমি মন দিয়ে দেখি তাহলে বুঝতে পারছি যে এই সিস্টেমটার উপর যদি আমি উপর থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু একটা কোথায় গেছিলাম নেক্সট টপিকটায়, যে একটা সিস্টেম বলতে আমি কি বুঝবো? যে একটা গ্যাস কনফাইন্ড ইন আ সিলিন্ডার ওয়্যার আ পিস্টন ইজ অ্যাটাচড। এরপরে ওয়ার্ক ডান বলতে আমি কি বুঝবো? এই ছবিটায় যদি দেখি যে এই সিলিন্ডারের এই পিস্টনটার নিচে নামছে তাহলে নিশ্চয়ই উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে সেই ফোর্সটার এরকম একটা ফোর্স দেখাচ্ছি, ধরো এরকম একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেই ফোর্সটার জন্য এই সিলিন্ডারের পিস্টনটা নিচে নামছে। তাহলে ওয়ার্ক ডানের যে কনসেপ্টটা আমরা জানি যে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টটাকে ডিএক্স বলে ডিফাইন করেছি। এবার এইখানে ফোর্স মানে কিভাবে ডিফাইন করব না, ফোর্স মানে আমি জানি প্রেসার ইনটু এরিয়া, তারপরে ডিএক্স যেমন রয়েছে। এবার দেখো এখানে এ ইন্টু ডিএক্স বলতে কি জিনিস হচ্ছে? এই এ যদি এই ডিএক্স যদি এখান থেকে এই ডিস্টেন্সটা নামে যদি এটা যদি ডিএক্স হয় এবং এই সিলিন্ডারটার ক্রস সেকশনাল এরিয়া যদি ডিএ হয় তাহলে এই পার্টটার যে ভলিউম, সেটা ভলিউম চেঞ্জ হলো, সেটাকেই নাম হচ্ছে ওয়ার্ক ডান, সেটাই হচ্ছে ডিভি। তাহলে ওয়ার্ক ডানকে কিন্তু আমি পিডিভি বলেও ডিফাইন করতে পারি। তাহলে ডিডব্লিউ সমান পিডিভি এটা বলা যেতে পারে। এবার তাহলে আইসোথার্মাল ওয়ার্ক ডানকে আমি কিভাবে ডিফাইন করব না, আমাদের একটা ফর্মুলা অলরেডি জানা আছে, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আরটি। এই পিভি ইকুয়ালস টু আরটি ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি কোথায়? এটা অ্যাপ্লাই করতে পারি আমাদের যে কোনো আইসোথার্মাল সিস্টেমে, আইডিয়াল গ্যাস ল যেটাকে বলে আর কি। এবার এইখানে ওয়ার্ক ডান যদি আমাকে ডিফাইন করতে হয় কিভাবে করব? ডিডব্লিউ সমান লিখবো তাহলে পিডিভি। ঠিক আছে, ডিডব্লিউ সমান পিডিভি তাহলে যদি হয় তাহলে সেখান থেকে ওয়ার্ক ডানের টোটাল ভ্যালুটা কত হবে? ওয়ার্ক ডানের ভ্যালু হবে ইন্টিগ্রেশন পিডিভি ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে কেন এরকম পিডিভির পরে ইন্টিগ্রেশনে আসলাম? তার কারণ হচ্ছে যেহেতু এখানে প্রেশারটা যদিও বা কনস্ট্যান্ট, ভলিউমটা চেঞ্জ হতে যাচ্ছে, হতে পারে প্রেশারটা ইটসেলফ ভলিউমের ওপর ডিপেন্ডেন্ট। এরপরে এই স্টেপটা এসে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রেশারের ভ্যালুটা কি? প্রেশারের ভ্যালুটা হচ্ছে আরটি বাই ভি, তাই তো? ইনিশিয়াল টু ফাইনাল আরটি বাই ভি ডিভি দিয়ে, তাহলে কেন না এইখান থেকেই আসছে প্রেশার ইকুয়ালস টু আরটি বাই ভি। তার মানে প্রেশার ইটসেলফ ইজ নট কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রেশারের জায়গায় আরটি বাই ভি লিখে শুরু করব। তাহলে গোটা প্রসেসটা সিম্পলি প্রেশারের সঙ্গে ভলিউম গুণ করে হবে না। তার কারণ কি না, প্রেশার যেহেতু ইটসেলফ ভ্যারিয়েবল, তাই জন্য আমি একটা ছোট্ট ভলিউমের চেঞ্জের জন্য পিডিভি করলাম এবং ওই গোটা ভলিউম চেঞ্জ, ওই ছোট ভলিউম চেঞ্জটা আমি ইনিশিয়াল টু ফাইনাল অ্যাডাপ্ট করলাম। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের প্রসেস। তাহলে এবার এই যদি আরটি বাই ভি আসে তারপরে কি করব না, আরটি যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমি এটাকে নিয়ে আসবো ডিভি বাই ভিতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল যার ভ্যালু কিন্তু লগ এফ। তাহলে আরটি ln v, এই ln v এর উপরে আমার লিমিট চাপবে ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, আরটি
ln v ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। এরপরে তাহলে এই ইন্টিগ্রেশনের নেক্সট স্টেপটা কি আসি, নেক্সট স্টেপটা ওয়ার্ক ডান সমান তাহলে আমার RT ln v হয়েছে ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট vi টু vf। তাহলে এইটা কি হবে না RT আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ln vf মাইনাস ln vi। ln মানে কি, ln মানে হচ্ছে লগ কিন্তু ন্যাচারাল বেস মানে ই বেস, সেটাকে আমরা ln বলে লিখি। ঠিক আছে, তাহলে এইবার লগের রুল যদি অ্যাপ্লাই করি তাহলে এই log a মাইনাস log b হয়ে যায় log a বাই b, তাহলে ln vf বাই vi। এইটা হচ্ছে ওয়ার্ক ডানের আইসোথার্মাল ওয়ার্ক ডানের ফর্মুলা। ওকে, তাহলে এইটা যদি আমার আইসোথার্মাল ওয়ার্ক ডান হয়, নেক্সট স্টেপে তাহলে ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউম যদি দেওয়া থাকে তাহলে এটা আইসোথার্মাল ওয়ার্ক ডানের ফর্মুলা। আইসোথার্মাল ওয়ার্ক ডান, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এরপরে আমরা যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। আইসোথার্মালের জন্য যেমন আমরা PV ইকুয়ালস টু RT ইউজ করেছিলাম, তেমনি অ্যাডিয়াবেটিকের জন্য আমরা ইউজ করব PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ফর্মুলাটা। এটার মানে এইটা নয় যে এ PV ইকুয়ালস টু RT মেনে চলে না, PV ইকুয়ালস টু RT মেনে চলে, তার সঙ্গে সঙ্গে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে একটা ফর্মুলাও মেনে চলে, যেখানে গামা হচ্ছে দুটো স্পেসিফিক হিটের রেশিও। এই দুটো স্পেসিফিক হিট কি না, এখানে একটু ছোট্ট করে আমি নোটটা বলে দিই। সেটা হচ্ছে যেমন আমরা সলিড আর লিকুইডকে যখন হিট আপ করি তখন সলিড আর লিকুইডকে হিট আপ করার জন্য একটা ফর্মুলা আছে যে কতটা হিট দিলে, ধরো একটা Q ইকুয়ালস টু MS ডেল্টা T বলে ফর্মুলা আছে না, যে একটা টেম্পারেচার T1 থেকে T2 তে নিয়ে যাব, একটা সলিড আছে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি S, তাহলে কতটা হিট আমাকে দিতে হবে, তাহলে তার ফর্মুলা হচ্ছে Q ইকুয়ালস টু MS T2 মাইনাস T1। এই T2 মাইনাস T1টা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, আর এসটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটা সলিডের নিজস্ব প্রপার্টিস। এটা সলিডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়, লিকুইডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়। কিন্তু সলিড আর লিকুইডের ক্ষেত্রে আমরা যখন হিট দিচ্ছি তখন কিন্তু ভলিউম আর প্রেসারের ব্যাপারটা মাথায় অতটা না রাখলেও চলে, কারণ অ্যাজ এ হোল এই প্রসেসটায় ভলিউম আর প্রেসারের ব্যাপারটা নেগলিজিবল। সলিড আর লিকুইড কিন্তু ইনকম্প্রেসিবল, মানে ওদেরকে কম্প্রেস করা যায় না, সেই অর্থে খুব হাইলি ইলাস্টিক। কিন্তু যখন গ্যাসের ক্ষেত্রে আমরা গ্যাসের ক্ষেত্রে হিটটা যে দেব সেটা দুভাবে দিতে পারি, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এই জন্য এই সিপিটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর সিভি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তাহলে এই দুটো রেশিও হচ্ছে গামা বলে একটা জিনিস। এই গামার ভ্যালু ডিফারেন্ট হতে পারে, যেমন ডাই অ্যাটমিক গ্যাসের জন্য যেমন O2 N2 ইত্যাদি ডাই অ্যাটমিক গ্যাসের জন্য গামার ভ্যালুটা, ইফ আই এম নট রং, গামা ইজ 1.4। ওকে, তেমনি ট্রাই অ্যাটমিকের জন্য একরকমের ভ্যালু হয়, তারপর মোনো অ্যাটমিকের জন্য একরকমের ভ্যালু হয়। এবার তাহলে এই PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের একটা ফর্মুলা। সেখান থেকে তাহলে আমি ওয়ার্ক ডানে যদি যেতে চাই তাহলে আবার সেই আমাকে কি করতে হবে না, DW ওয়ার্ক ডান সমান হচ্ছে PdV। তার কারণ কি না, তার কারণ হচ্ছে যে পিটা আবার এখানে কনস্ট্যান্ট না, পি যেহেতু ভি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে PdV হচ্ছে এটা ইনফাইনাইট সিমেল ওয়ার্ক ডান, একটা স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এই স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটাকে আমরা ছোট করে অ্যাডাপ্ট করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে, দিয়ে টোটাল ওয়ার্ক ডানে যাবো। দিয়ে তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানে যদি যেতে চাই তাহলে আমি কি করব না, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান হচ্ছে আমার DW ইকুয়ালস টু PdV। আবার আমাদের মাথায় রাখতে হবে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমার P এর জায়গায় কি লিখতে পারি না, সেই কনস্ট্যান্টটা K বাই V টু দি পাওয়ার গামা। তাহলে
এবার এখানে লিখবো কি না কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি ইকুয়ালস টু ডিডব্লিউ। তাহলে ওয়ার্ক ডানের যে জিনিসটা আসছে সেটা হবে কত না কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। এটা কোথা থেকে কোথা অবধি না ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম। ওকে, কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। এবার এখান থেকে তাহলে কেটাকে বাইরে নিয়ে চলে আসি, কেটাকে বাইরে নিয়ে চলে আসলাম। তারপরে এই সিম্পল ইন্টিগ্রেশনটা করব ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা। ডিভি বাই ভি টু দি গামা মানে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি না ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম। এবার এইটার ইন্টিগ্রেশনের প্রসেস কি? এটার ইন্টিগ্রেশনের প্রসেস হচ্ছে আমরা কি মনে রাখবো, একটা সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে এইটাকে আমি কি রাখবো, এইটাকে আমি রাখবো এখান থেকে আমি নেক্সট স্টেপটা এখানে আসছি যে তাহলে কেটাকে নিয়ে কি লিখবো ডিভি ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি, কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। ঠিক আছে, তাহলে কে বাইরে রইল, ভি টু দি পাওয়ার মাইনাস গামার উপর ইন্টিগ্রেশন করলে কি হবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। তাহলে এইটা কি হলো কে বাই ওয়ান মাইনাস গামা ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। এর লিমিট হলো কি না ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এবার আমি যদি ভি এর ভ্যালুগুলো বসিয়ে দিই কি পাবো না কে বাই ওয়ান মাইনাস গামা ভিএফ টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস ভিআই টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা। এবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে এইটাকে আরেকটা ফর্মে আমরা নিয়ে যেতে পারি। এটাকে আরেকটা ফর্মে কি করে নিয়ে যাওয়া যায় না কে বাই ভি টু দি পাওয়ার গামা মানে কি, এই যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম কে বাই ভি টু দি পাওয়ার গামা মানে পি। এবার কে বাই ভি টু দি পাওয়ার গামা মানে যদি পি হয় তাহলে এইটাকে নেক্সট স্টেপে আমি কি নিয়ে যেতে পারি, এখান থেকে এই কে বাই ভি টু দি পাওয়ার গামাটা নিচে নিয়ে এসছে, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা কে বাই ভি টু দি পাওয়ার গামা মানে হচ্ছে আমার পি, তাহলে পি এফ ইন্টু এটা হচ্ছে আমার ফাইনাল প্রেসার। আর একটা থাকলো না পিএফ ভিএফ, পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই, এটা হলো তাহলে একটা ফর্মুলা। এবার পিভি সমান অলরেডি আমরা জানি আরটি, তাহলে এখানে আরটিটা বসিয়ে দিলে আবার একটা ফর্মুলা হয়ে যায়, তাহলে আর বাই ওয়ান মাইনাস গামা টিএফ মাইনাস টিআই। তাহলে এই তিনটে আমরা অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা পেলাম। কি কি না অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে একটা এইটা, আর একটা এইটা, আর একটা এইটা, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা এগুলো। ঠিক আছে, এবার ইচ্ছা করলে আমরা লাস্টের ফর্মুলাটাকে একটুখানি চেঞ্জ করতে পারি, যদি আমি আর বাই গামা মাইনাস ওয়ান লিখতে পারি, তাহলে লাস্টের ফর্মুলাটাকে ফাইনালি যদি চেঞ্জ করি তাহলে আর বাই গামা মাইনাস ওয়ান যদি লিখি তাহলে এই মাইনাসটাকে অ্যাবজর্ব করার জন্য ওখানে ওটা টিআই মাইনাস টিএফ হয়ে যাবে। তাহলে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের কনসেপ্টটা আমরা করে ফেললাম। ওকে, এবার আশা করছি এই কনফিউশনটা তোমাদের এখন কোনো কনফিউশন এখানটা থাকবে না। এবার নেক্সট স্টেপ আমরা যেটা যাব সেটা হচ্ছে হোয়াট ইজ থার্মোডাইনামিক্সের আমাদের তিনটে ল মেনলি আছে থার্মোডাইনামিক্সের। তাহলে আমরা থার্মোডাইনামিক্সের তিনটে ল এর মধ্যে আমরা আজকে প্রথম লটা ফার্স্ট লটা দেখব। ঠিক আছে, তাহলে ফার্স্ট লটা কি বলছে, ফার্স্ট লটা বোঝার জন্য আমাদের আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক এই ব্যাপারগুলো দেখে নিলাম। এবার আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলার বাকি আছে, সেটা হচ্ছে তাহলে আমরা গ্রাফে যদি রিপ্রেজেন্ট করতে চাই ইন্ডিকেটর ডায়াগ্রামে, তাহলে একটা যদি আইসোবারিক প্রসেস ডিফাইন করি, আইসোবারিক প্রসেস এইরকম ভাবে ডিফাইন করব। কেন না এখানে প্রেসার কনস্ট্যান্ট,
তাহলে এই লাইনটা ডিফাইন করছে আইসোবারিক, যেহেতু প্রেসার কনস্ট্যান্ট। তেমনি যদি আইসোকোরিক প্রসেস ডিফাইন করতে চাই, পিভি আইসোকোরিক প্রসেস ডিফাইন করতে চাই, তাহলে এইটা বলবো, কারণ ভলিউম চেঞ্জ হচ্ছে না। তাহলে আইসোবারিক প্রসেসে এখানে প্রেসার কনস্ট্যান্ট ডিপি সমান 0, আর এখানে ভলিউম যেহেতু চেঞ্জ হচ্ছে না, আইসোকোরিক প্রসেসে ডিভি সমান 0। তাহলে এটা হচ্ছে আইসোকোরিক। এবার আমাদের গ্রাফের মধ্যে যদি আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিকটা দেখাতে চাই, যেটা কিনা আমরা একটু আগে করলাম, আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক ইত্যাদি যদি দেখাতে চাই, তাহলে এরকম দেখতে হবে। এবার কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক সেইটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। ধরো কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক সেটা বোঝার জন্য আমাদের একটা প্রসেস আছে। কি না, আমরা কিন্তু যখন ওই ইকুয়েশন অফ মোশন পড়েছিলাম, মনে করে দেখো যে কোনো একটা গ্রাফের স্লোপ থেকে আমরা একাধিক ইনফরমেশন বার করতে পারি। তাহলে এখানে গ্রাফের স্লোপ থেকে আমরা কি বার করতে পারি? তাহলে এইটা যদি আমি আইসোথার্মালটা নিয়ে আসি, তাহলে আইসোথার্মালের জন্য পিভি সমান RT ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আইসোথার্মালের পরে আমি যেতে পারি না পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যদি আইসোথার্মাল প্রসেস হয়, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে। তাহলে এই প্রসেসটা যেটা লিখছি সেটা হচ্ছে ফর আইসোথার্মাল। তাহলে ফর আইসোথার্মাল এইরকম দেখতে হলো। এবার এখান থেকে আমি যে গ্রাফটা টেনেছি, পিটা ওয়াই অ্যাক্সিসে, ভিটা এক্স অ্যাক্সিসে, তাহলে যদি আমি ডিপি বাই ডিভি করি, তাহলে ডিপি বাই ডিভি করলে কি হবে না মাইনাস পি বাই ভি। তাহলে এই গ্রাফটা যদি আমি আইসোথার্মালের জন্য টেনে থাকি, তাহলে এই গ্রাফটার যে স্লোপ হবে সেই স্লোপটা হচ্ছে মাইনাস পি বাই ভি। মাইনাস কেন না, মাইনাস এই কারণে যে ছবিটা দেখেই বুঝতে পারছো যে এইটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু যদি কোনো একটা পয়েন্টে স্লোপ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে ধরো এরকম গ্রাফের সঙ্গে ট্যানজেন্ট টানতে হবে, এবং সেই যে কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে তার ট্যান থিটা নেব। তাহলে এই যে অ্যাঙ্গেলটা নিচ্ছি এইটা কিন্তু ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেওয়ার জন্য এই স্লোপটা কিন্তু নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি স্লোপ নিতে পারতাম, অ্যাঙ্গেল নিতে পারতাম, তাহলে স্লোপটা হতো পজিটিভ। তাহলে এইখানে স্লোপ হচ্ছে ডিপি বাই ডিভি মাইনাস পি বাই ভি। মানে এই স্লোপটা কি ডিফাইন করছে না গ্রাফটা কতটা খাড়াই বা কতটা ফ্ল্যাট, কতটা স্টিপ আর কতটা ফ্ল্যাট, এটা ডিফাইন করছে। এটা আমরা আইসোথার্মালের জন্য বললাম, এটা আইসোথার্মাল। এবার যদি অ্যাডিয়াবেটিকে আসি, অ্যাডিয়াবেটিকে আসতে গেলে তাহলে অ্যাডিয়াবেটিকে আমাদের গভর্নিং ইকুয়েশন কি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেখান থেকে আমরা যদি ওই একই জিনিসটা করতে থাকি, তাহলে কি পাবো না পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, ডিফারেন্সিয়াল করছি আর কি এটার, প্লাস ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে নর্মাল যে ডিফারেন্সিয়েশনের রুল, একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করা, আর একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করা দিয়ে তাহলে এটা হলো। এখান থেকে যদি আমি এবার নিয়ে আসছি এসে, তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি ইকুয়ালস টু মাইনাস ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে যদি অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ টানতে হয়, পিভি কার্ভের স্লোপ টানতে হয়, তাহলে আবার সেই ডিপি বাই ডিভিতে যেতে হবে। তাহলে ডিপি বাই ডিভি যদি আমি করি, তাহলে কি হবে ডিপি বাই ডিভি। এটা করতে গেলে ডিপি বাই ডিভি করতে গেলে কি হবে না মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে ফাইনালি এটা এলো মাইনাস গামা পি বাই ভি। তাহলে বুঝতে পারছো যে অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ
অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ কিন্তু মাইনাস গামা পি বাই ভি, whereas আইসোথার্মাল কার্ভের স্লোপ হচ্ছে ডিপি বাই ডিভি হচ্ছে মাইনাস পি বাই ভি। ঠিক আছে, এবার তাহলে বোঝার চেষ্টা করো যে অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ হচ্ছে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, আর আইসোথার্মাল কার্ভের হচ্ছে মাইনাস পি বাই ভি। তাহলে এই দুটো গ্রাফের মধ্যে কে বেশি স্টিপ হবে, স্টিপ মানে কে বেশি খাড়াই হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ উইল বি গ্রেটার দ্যান স্লোপ অফ আইসোথার্মাল কার্ভ, যেহেতু গামা এর সঙ্গে মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, তাহলে অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ of adiabatic curve will be greater than slope of isothermal curve। তাহলে যে আমরা যদি গ্রাফ টানি, গ্রাফের মধ্যে যে গ্রাফটা বেশি খাড়াই হবে সেটা হবে অ্যাডিয়াবেটিক কার্ভ, আর যে গ্রাফটা একটু ফ্ল্যাট হবে সেটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ। তাহলে এখানে যদি আমি দুটো গ্রাফ টানি, ধরো একটা এইরকম আর একটা এইরকম, তাহলে তার মধ্যে খাড়াই কোনটা? এটা বেশি খাড়াই আর এটা একটু ফ্ল্যাট, তাহলে যে বেশি খাড়াই তাহলে সে কিন্তু অ্যাডিয়াবেটিক হবে। তাহলে এইটা নিশ্চয়ই অ্যাডিয়াবেটিক কার্ভ হবে আর এইটা নিশ্চয়ই আইসোথার্মাল কার্ভ হবে। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে আমরা নেক্সট টপিকে কি করে যাব না, ফার্স্ট লতে যাব। হোয়াট ইজ ফার্স্ট ল? আমাদের যে থার্মোডাইনামিক্সের মেনলি তিনটে ল আছে, একটা ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল। ফার্স্ট লটা আমাদের সেই সিলেবাসটার মধ্যে থাকবে, সেকেন্ড লটাকে মোটামুটি বলা হয় ল অফ এন্ট্রপি। সেকেন্ড লটা অ্যাকচুয়ালি এই ফার্স্ট লটাকে আর একটুখানি এক্সপ্লেন করে, আর থার্ড ল এর আর একটুখানি প্রসেসটাকে ডিফাইন করে। তো আমরা আমাদের কনসেপ্টটা একদম কনসেন্ট্রেট রাখি, আমরা ফার্স্ট লতে কাকে বলে সেটা দেখব। তো ফার্স্ট ল হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ফার্স্ট ল আমরা কাকে বলবো? যে এটা বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি মানে কি না, যে কোন অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করলে সেটা অন্য ফর্মে যেতে পারে কিন্তু টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা আবার এই ছবিটা আমাদের চোখের সামনে রাখি। এই হচ্ছে আমাদের পিস্টন, এই সিলিন্ডারের উপরে একটা পিস্টন রাখা আছে আর এর মধ্যে গ্যাস আছে দিয়ে। তাহলে যদি আমি এই সিলিন্ডারটাকে হিট আপ করি, মানে এর গায়ে হিট দিচ্ছি, তাহলে এই যে হিটটা দিচ্ছি এটা দুভাবে এই হিটটার উপরে কাজ হয়, হিটটা নিয়ে কাজ হয়। কি হয় না, ডিকিউ যে হিটটা সেইটা প্রথমে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে একটা, আর দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক ডান করে। ডিইউ ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডিডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে যে অ্যামাউন্ট অফ হিটটা দিলাম তাতে করে কিছুটা টেম্পারেচার বাড়বে, আর কিছু অ্যামাউন্ট ওই হিটটা নিয়েই এই সিলিন্ডারটা এক্সপ্যান্ড হবে, মানে পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। যে অ্যামাউন্ট অফ হিটটা দিলাম সেটা টোটালটাই এক্সপ্যান্ড কিন্তু হচ্ছে না এখানে। তাহলে এইটা দুভাগে ভাঙছে, একটা আমি কিছু অ্যামাউন্ট অফ হিট এর টেম্পারেচার বাড়াতে কাজে লাগছে, অর্থাৎ এই যে মলিকিউলগুলো আছে মলিকিউলগুলো আরো জোরে জোরে দৌড়াদৌড়ি করছে, আর কিছু অ্যামাউন্ট অফ হিট এই পিস্টনটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। ফার্স্ট ল থেকে আমরা এবার এখানে যেখান থেকে আসতে পারি, আমরা হিট ক্যাপাসিটি যেটা বললাম, হিট ক্যাপাসিটি যে দু ধরনের আছে সেটা এখানে আমরা ডিফাইন করব। এক হচ্ছে সিপি, সিপি হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে
আমরা যদি কনস্ট্যান্ট এখানে ডিডব্লিউটার জায়গায় আমরা আরেকটা কি লিখে দিতে পারি, ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। তাহলে সিপি হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর সিভি কে বলবো হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসকে আমরা এবার এখানে বোঝার চেষ্টা করব। তাহলে এই যে ছবিটা, এটা বোঝার চেষ্টা করো, যে হিটটা আমি দিচ্ছি সেই হিটটা কনস্ট্যান্ট প্রেসারে যদি হয় তাহলে এর টেম্পারেচারটা ইনক্রিজ করার চেষ্টা করছে। এবার কনস্ট্যান্ট প্রেসার মানে হচ্ছে এই পিস্টনটার উপরে আমি এর উপরে আর কোনো ওয়েট চাপাচ্ছি না। তাহলে এই যে হিটটা দিচ্ছি এটা দুভাবে কাজে লাগছে, একটা কিছুটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে আর কিছুটা এর ওয়ার্ক ডান করতে। তাহলে কনস্ট্যান্ট প্রেসার যেহেতু, তাহলে সিলিন্ডারটা এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, আবার যদি কনস্ট্যান্ট ভলিউম হতো তাহলে কিন্তু আমি এই পিস্টনটাকে আর এক্সপ্যান্ড হতেও দিচ্ছি না বা নিচেও নামাচ্ছি না, তাহলে যে হিটটা দিচ্ছি সেটা গোটাটাই এই সিলিন্ডারের এই সিলিন্ডারের মধ্যে গ্যাসটা টেম্পারেচার ইনক্রিজ করতে কাজে লাগছে। তাহলে আমি বলতে পারি যে অ্যামাউন্ট অফ হিট আমি দিচ্ছি সেইটা গোটাটাই টেম্পারেচার ইনক্রিজ করতে কাজে লাগছে ইফ ইট ইজ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর তার কিছু পার্ট টেম্পারেচার ইনক্রিজ করতে কাজে লাগছে যদি ওটা কনস্ট্যান্ট প্রেসারে হয়। তাহলে অবশ্যই আমার বেশি অ্যামাউন্ট অফ হিট দিতে হবে ফর আ গিভেন টেম্পারেচার ইনক্রিজ যদি কনস্ট্যান্ট প্রেসারে হয়, কারণ কিছুটা হিট তো ওয়ার্ক ডান করতে ওয়েস্ট হয়ে যাচ্ছে। আর কম অ্যামাউন্ট অফ হিট দিতে হবে ফর আ গিভেন টেম্পারেচার ইনক্রিজ কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে সেখান থেকে এই লজিকটা থেকে আমরা বলে দিতে পারি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, বোঝা গেল? এবার এইটার আর ডেরিভেশনে যাচ্ছি না, এটার সিম্পল একটা কনসেপ্ট আছে, ফর 1 মোল অফ গ্যাস সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আর হচ্ছে আমাদের গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এদের মধ্যে এইটা হচ্ছে রিলেশন। ওকে, আর যদি এন মোল গ্যাস হয় তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এনআর হবে। এবার এইটা আমরা ফার্স্ট লটা বুঝলাম। ফার্স্ট ল এর পরে আমরা এরপর যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি না, কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনটা বোঝার জন্য আমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখতে হবে। কার্নো ইঞ্জিনের দুটো স্টেপ আছে। কার্নো ইঞ্জিনের দুটো স্টেপ কি? একটা হচ্ছে আইসোথার্মাল, অ্যাকচুয়ালি টোটাল 4টে স্টেপ, কিন্তু এখানে আমরা আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক দুবার করে করব। ঠিক আছে, তাহলে আসছি এখানটায় না, কার্নো ইঞ্জিনের কি হয়। কার্নো ইঞ্জিন একটা আইডিয়াল ইঞ্জিন, এটা প্রথমে বলে দিই। এই ইঞ্জিনটা কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু হ্যাঁ এই লোকটা যে স্যাডি কার্নো বলে লোকটা, এই ইঞ্জিনটা থট এক্সপেরিমেন্ট করে ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে আমরা অন্য ইঞ্জিনের যে পারফরমেন্স সেইটা এইটার রেসপেক্টে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে কার্নো ইঞ্জিনে আমাদের থাকবে হচ্ছে একটা হিট সোর্স আর একটা ইনসুলেটিং স্ট্যান্ড, যার উপরে আমার সিলিন্ডারটা রাখা থাকবে। এটা হচ্ছে আমার ইনসুলেটিং স্ট্যান্ড, আর একটা সিঙ্ক থাকবে, একটা হিট সোর্স, আর এটা হচ্ছে হিট সিঙ্ক। অর্থাৎ এইটা টেম্পারেচার অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করবে, এটা হিট দেবে। তো হিট সোর্সের আমার টেম্পারেচার ধরে নিলাম অ্যাট T1 কেলভিন, অ্যান্ড হিট সিঙ্কের টেম্পারেচার T2 কেলভিন, যেখানে T1টা T2 থেকে বড়। আর এটা হচ্ছে ইনসুলেটিং স্ট্যান্ড, এর উপরে আমার এই সিলিন্ডারটা বসানো আছে। সিলিন্ডারের বটমটাও কিন্তু ইনসুলেটিং, আইডিয়াল সিচুয়েশন, মানে অন্য কারোর সঙ্গে হিট দেওয়া নেওয়া করবে না, এইখানে বা এইখানের মাধ্যমে হিট দেওয়া নেওয়া করবে না, শুধু এর বটম পার্টটা যদি কারোর উপর বসানো থাকে সেখান থেকে ও হিট অ্যাবজর্ব করবে বা হিট ছাড়বে। এবার এটাকে যখন আমরা এর গায়ে বসাবো, এর ওপরে বসাবো, তখন ও হিট অ্যাবজর্ব করবে। হিট অ্যাবজর্ব করবে প্রথমে আইসোথার্মালি, অর্থাৎ টেম্পারেচার সেম রেখে আইসোথার্মালি হিট অ্যাবজর্ব করবে,
তারপর আবার আমরা এটাকে এখানে নিয়ে আসব, তখন অ্যাডিয়াবেটিক্যালি ও এক্সপ্যান্ড করবে। তাহলে প্রথমে আইসোথার্মাল এক্সপ্যানশন, তারপর অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। অর্থাৎ তার মানে আমরা এই গ্রাফটাকে, এই টোটাল প্রসেসটাকে একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। টোটাল প্রসেসটার গ্রাফটা সহজভাবে যদি দেখাই সেটা হচ্ছে এই রকম, আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ঠিক আছে। এইটা যদি আমার P1 V1 হয়, এটা P2 V2, এটা P3 V3, এটা P4 V4। PV গ্রাফে আমি এটাকে দেখিয়েছি। তাহলে প্রথম স্টেপটা যদি আমি এটার নাম দিয়ে বা স্টেপগুলোর A B C D, তাহলে এই স্টেপটা এবিটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। অর্থাৎ এই যে সিলিন্ডারটাকে নিয়ে আমি এর উপরে চাপিয়েছি, এ আইসোথার্মালি এক্সপ্যান্ড হচ্ছে, হিট অবশ্যই হিট নিচ্ছে এবং এক্সপ্যান্ড হচ্ছে। দ্বিতীয় স্টেপে আমি যদি এই সিলিন্ডারটাকে নিয়ে এর উপরে আবার চাপিয়ে দিই, তখন কি হবে? তখন ও হিটটা ধীরে 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 টেম্পারেচার যদিও ওর চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই গোটা হিটটাকে ইউজ করে ও আরও এক্সপ্যান্ড হবে। তখন ওটা নেক্সট স্টেপটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তাহলে A to Bটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, B to Cটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। সিমিলারলি তারপরে যদি আমি C to D, তার মানে এইখানে যা টেম্পারেচার ছিল এইখানে কিন্তু তাই টেম্পারেচার থাকবে, যেহেতু এই জায়গাটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, এই জায়গাটার নাম হচ্ছে আইসোথার্মাল। এবার এই এক্সপ্যানশন কথাটা কেন বললাম না, দেখতে পাচ্ছ যে ভলিউম ইনক্রিজ হচ্ছে, তাই জন্য আইসোথার্মাল এক্সপ্যানশন। এখানেও ভলিউম ইনক্রিজ হচ্ছে, তাই অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। আবার এটা আইসোথার্মাল এবং এটা অ্যাডিয়াবেটিক, ঠিক আছে। এইটা হচ্ছে আমার টোটাল প্রসেসটা। তাহলে এবার কি করছি যে আমরা এই প্রসেসটার ইচ অ্যান্ড এভরি স্টেপে ওয়ার্ক ডানগুলো ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক কার্নোয় ইঞ্জিনের মেন কনসেপ্টটা। কার্নোয় ইঞ্জিনের আমরা পরের পাতা থেকে গ্রাফটা শুরু করব, পরের কনসেপ্ট থেকে। তাহলে এই হচ্ছে আমার কার্নোয় ইঞ্জিনের সাইকেলটা, PV, এইটা এইটা এই আবার এইটা আমার P1 V1 T1 হলো, এটা P2 V2 T1 হলো, আবার এইটা P3 V3 T2 হলো। কেন না, এইটা যেহেতু আইসোথার্মাল প্রসেস ছিল তাই জন্য টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হয়নি। এইখান থেকে এইখানে টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হয়েছে কারণ এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। তেমনি এইটা এখান থেকে আবার টেম্পারেচার চেঞ্জ হবে না, তাহলে এখানকার টেম্পারেচারটা এখানে থাকবে। তাহলে P3 V3 আর এটা যেহেতু আবার T2 হলো, আবার এখানে এখানে ফিরে যাবে ওইখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। তাহলে ওয়ার্ক ডান ইন প্রসেস AB, তাহলে এইখানটার নাম হচ্ছে A, এটা হচ্ছে B, এটা C, এটা D। তাহলে ওয়ার্ক ডান ইন প্রসেস AB, ওয়ার্ক ডান ইন প্রসেস AB যেহেতু এটা আইসোথার্মাল তাহলে সেটাই হিট গিভেন হবে। কেন না, মনে করে দেখো এই ফর্মুলাটা DQ ইকুয়ালস টু DU প্লাস PdV। এই ফর্মুলাটা যদি তোমাদের মনে থাকে তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য কোনো টেম্পারেচার চেঞ্জ নেই। তাহলে ফর আইসোথার্মাল DU সমান 0, DU সমান যদি 0 হয় তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য DQ যেটা হবে সেটাই DW হবে, ওয়ার্ক ডানটা সেটাই হবে, তাই তো। তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটাই হিট গিভেন হবে। এবার এই হিট গিভেন সিস্টেমটা আমরা একটু আগে শিখেছি যে ওয়ার্ক ডানের ফর্মুলাটা আইসোথার্মালের ক্ষেত্রে ধরো V1 to V2 এরকম লিখলাম। V1 to V2 কি লিখবো না PdV আমরা এবার এই ইন্টিগ্রেশনটা করেইছি অলরেডি। এই ইন্টিগ্রেশনটা করে তাহলে এর রেজাল্ট কি হবে, RT1 ln
তারপর কি হবে আর টি ওয়ান ln ভি টু বাই ভি ওয়ান, তাহলে ভি টু অব্দি এসছে ভি ওয়ান থেকে, তাহলে ln ভি টু বাই ভি ওয়ান। এইটা হচ্ছে আমার ফার্স্ট আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল এক্সপ্যানশন, এটা হচ্ছে 1 নম্বর। নেক্সট 2 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে আমাদের এটারও ওয়ার্ক ডানের ফর্মুলা জানা আছে, কিন্তু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আমাদের কি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এই ফর্মুলাটা আরেকবার লিখছি যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এবার মনে করে দেখো যে অ্যাডিয়াবেটিকে কিন্তু ডি কিউটা সমান 0, তাহলে অ্যাডিয়াবেটিকে যে অ্যামাউন্ট অফ যদি হিট আমার দেওয়া নাই হয় তাহলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে ওটাই নেগেটিভ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানটা যদি আমি এবার ক্যালকুলেট করি যে W2 অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানটা কত হচ্ছে না, আমরা কোথা থেকে আসছি না V2 থেকে V3 এই ভলিউমটাই আসছি, তাহলে V2 টু V3 এখানে PdV লিখে দিলাম। এবার অ্যাডিয়াবেটিকের ফর্মুলা কি ছিল না PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এইটা অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা একটু আগে শিখেছিলাম। অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলায় আমরা কি কোথায় আসছি, তাহলে এখানে ডাইরেক্টলি আমি লিখে দেবো K বাই 1 মাইনাস গামা, K বাই 1 মাইনাস গামা V3 টু দি V3 মাইনাস এটা কোথা থেকে আসছে না V3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা। এবার এটা সহজ একটা ফর্মুলা কি না R বাই 1 মাইনাস গামা, টেম্পারেচারের টার্মে যদি লিখি R বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, বা R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ঠিক আছে, তাহলে এটাকে লিখে দিলাম R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এবার এটা দেখতে পাচ্ছ কি না আমাদের এইটা কিন্তু অ্যাডিয়াবেটিক যে এক্সপ্যানশনের যে ওয়ার্ক ডানটা সেটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। কেন না T1 আমাদের সোর্সের টেম্পারেচার ছিল, T2 সিঙ্কের টেম্পারেচার ছিল, তাহলে T1 মাইনাস T2 এই কোয়ান্টিটিটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি। তেমনি গামা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই গামা মাইনাস 1টাও একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা বলতে পারি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা একটা পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হলো। নেক্সট স্টেপটায় আমরা আসি। নেক্সট এইটা ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। নেক্সট স্টেপটায় আইসোথার্মাল কম্প্রেশন। এবার আইসোথার্মাল কম্প্রেশন মানে কি, আমাদের আগের পাতা ছবিটার একবার যাই, ছবিটায় দেখি আইসোথার্মাল কম্প্রেশন মানে হচ্ছে C2 এই D পয়েন্টটায় গেছে, তার মানে এখানে যে টেম্পারেচার ছিল এখানে তাই টেম্পারেচার P3 V3 থেকে ও P4 V4 এ গেছে। ঠিক আছে, P4 V4 এ গেছে। ঠিক আছে, এবার ওয়েট এই জায়গাটা একবার মুছি। P4 V4 আর টেম্পারেচার সেই T2, এটা হচ্ছে আমার ডি পয়েন্টটা। ঠিক আছে, এখানে এই বরাবর ভিটা আছে। তাহলে এবার তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের পরে আমার আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে না, আবার এটা যদি আমি W3 লিখি যে ওয়ার্ক ডানটা হবে সেটা আবার সেই হিটের সঙ্গে সমান হবে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এখানে কিন্তু ওয়ার্ক ডান অন দ্য গ্যাস।
কারণ যেহেতু এটা কম্প্রেস হচ্ছে, আর আগের পাতা এটা ছিল ওয়ার্ক ডান, এটা যেহেতু এক্সপ্যান্ড হচ্ছিল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বাই দ্য গ্যাস, ওই জন্য এগুলো ইম্পর্টেন্টগুলো উল্লেখ করছি। তাহলে এখানে আবার সেই আমার V3 থেকে V4 এ যাচ্ছি, V3 থেকে V4 এ যাচ্ছি, PdV ডিফাইন করলাম, এই হচ্ছে আমার ওয়ার্ক ডান। তাহলে এখানে আমরা ফিরে আসছি না কত, RT2, যেহেতু ওটাই হচ্ছে টেম্পারেচার, RT2 ln V4 বাই V3। এইবার তোমরা যদি আগের পাতার ছবিটা লক্ষ্য করো আরেকবার, সেটা হচ্ছে V3 থেকে V4 কম না বেশি, যেহেতু এই প্রসেসটা যেহেতু কম্প্রেশন ভলিউমের দিকে বাঁ দিকে আসছে, টুয়ার্ডস দ্য অরিজিন আসছে, তাহলে V3 থেকে V4 কিন্তু কম। V3 থেকে V4 যেহেতু কম, তাই জন্য এই কোয়ান্টিটিটা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি হবে, ইট ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, নেগেটিভ কোয়ান্টিটি হলো RT2 ln V3 বাই V4। ঠিক আছে, V4 বাই V3। এবার এটাকেও যদি আমি নেগেটিভ, এটাকে ইচ্ছা করলে আমি এরকম করে লিখতে পারি যে মাইনাস RT2 ln V3 বাই V4। এখান থেকেও বোঝা যায় এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে আইসোথার্মাল কম্প্রেশনটা হলো। লাস্ট হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন কি? ফোর্থ প্রসেস, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। আমরা আরেকবার ওই ছবিটায় ফিরে যাই, প্রথম ছবিটা। এই সিলিন্ডারটা যখন এর ওপরে চাপাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। তারপর এই সিলিন্ডারটা যখন এখানে নিয়ে রাখছি, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তারপর যখন এই সিলিন্ডারটা এখানে নিয়ে যাচ্ছি, তখন সেটা হচ্ছে আইসোথার্মাল, আরেকবার বলছি, এইটা যখন এর ওপরে নিয়ে রাখছি সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। তারপর যখন এইটাকে নিয়ে আবার এই আমার সিলিন্ডারটাকে নিয়ে ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে রাখছি, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তারপর যখন এই সিলিন্ডারটাকে এর উপরে রাখছি, সেটা হয়ে যাচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। নেক্সট স্টেপে আবার এখান থেকে তুলে নিয়ে এসে সিলিন্ডারটাকে এখানে যখন রাখবো, সেটা হয়ে যাবে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এইটা হচ্ছে প্রসেসগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় আছি না, প্রসেসে আমরা অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে আছি। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের লাস্টে আমাদের ওয়ার্ক ডানের আবার ফর্মুলা করি, V4 থেকে V1 অবধি, V4 থেকে V1 অবধি আমরা PdV করব। তাহলে পিটা আবার সেই K/V টু দি পাওয়ার গামা, V4 টু V3 dV দিয়ে ওই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা আমরা একটু আগেই করেছি, সেখান থেকে তাহলে আমরা এখানে লিখে দিই ফাইনালি যে R/1 মাইনাস গামা, R/1 মাইনাস গামা T1 মাইনাস T2। দিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা W4 যেটা পেয়েছি, এটা যদি W4 বলে ডিফাইন করি, আর এটা W3, তার আগে এইটা ছিল আমার WAB মানে W1, আর এটা ছিল W2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে W1 যেটা ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন, W2 যেটা ছিল সেটা হচ্ছে R/গামা মাইনাস 1 T1 মাইনাস T2 W2। আর যদি আমরা W4টা দেখি, R/গামা মাইনাস 1 মাইনাস গামা T1 মাইনাস T2। তাহলে এটাকে লিখে দেবো মাইনাস অফ W2। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে যতটা ওয়ার্ক ডান হয়েছিল, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে ঠিক তার সেই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়, কিন্তু নেগেটিভে। বোঝা গেল? তাহলে আইসোথার্মাল এই চারটে প্রসেসে তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে না, টোটালে যদি আমি আসি, চারটে মিলিয়ে টোটাল যদি যেটা করছি W টোটাল, সেটা হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। ঠিক আছে, এই চারটে মিলিয়ে টোটালে যেটা পাচ্ছি, তাহলে W2 আর W4 কিন্তু সেখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি না W1 আর W3, এইটা পড়ে থাকছে। W2 আর W4 যেহেতু একে অপরের
ইকুয়ালেন্ট অ্যান্ড অপোজিট। তাহলে এইটা আর আমার এইটার ভ্যালু কত ছিল না RT1 ln V2 বাই V1, আর W3 এর ভ্যালুটা কত ছিল দেখে নি RT2 ln V3 বাই V4। ঠিক আছে, তাহলে আমরা W3 এর জায়গায় লিখে দেব RT2 ln V3 বাই V4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। এই টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে আমার একটা টোটাল কার্নো সাইকেলের ওয়ার্ক ডান। বোঝা গেল? এবার আমরা এখানে কি কি করতে পারি না, এখানে আমরা আরেকবার দেখে নিই যে কোন কোন পয়েন্টগুলো আইসোথার্মালে আর কোন কোন পয়েন্টগুলো অ্যাডিয়াবেটিকে রয়েছে। এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এই ছবিটায় এ আর বি পয়েন্টের টেম্পারেচার সেম, তাহলে এরা সেম আইসোথার্মালে রয়েছে। বি আর সি পয়েন্টে কিন্তু টেম্পারেচার আলাদা, এরা অ্যাডিয়াবেটিক চেঞ্জ হয়েছে। সি টু ডি পয়েন্টে আইসোথার্মাল চেঞ্জ হয়েছে, ডি টু এ পয়েন্টে আবার অ্যাডিয়াবেটিক চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে কথা। তাহলে এই যদি হয় তাহলে নেক্সট স্টেপে আমরা যেখানে আসতে পারি সেটা কি না বি আর সি কিন্তু সেম অ্যাডিয়াবেটিকে রয়েছে, তাহলে বি অ্যান্ড সি পয়েন্ট আর অন সেম অ্যাডিয়াবেটিক চেঞ্জ, সেম অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এটা কেন লিখলাম না, যেহেতু বি আর সি এর মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেসটা হয়েছে, তাহলে বি আর সি এর মধ্যে আমি কিন্তু একটা ইকুয়েশন লিখতে পারি। কি ইকুয়েশন? নেক্সট পাতায় যাচ্ছি আমি এবার। বি টু সি এর মধ্যে আমি কি ইকুয়েশন লিখতে পারি না T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা বি টু সি এর জন্য লিখছি আমি, ইকুয়ালস টু কি লিখবো না T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা কেন লিখতে পারলাম? এইটা কিন্তু মনে করো অ্যাডিয়াবেটিকের মূল ইকুয়েশন এইটা, PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার যদি আমি P এর জায়গায় RT বাই V লিখে দিই, তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা হয়ে যায় T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেটাই আমরা এখানে ইউজ করলাম। ঠিক আছে, তাহলে T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার আবার একই কথা আবার লিখতে পারি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। নেক্সট স্টেপটার জন্য যেহেতু পরের আবার অ্যাডিয়াবেটিক কম্প্রেসরের জন্য মানে B2C এর পরে D2A এর জন্য কি লিখতে পারি না T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 equals to T2 V4 to the power gamma minus 1। এটা কোন প্রসেসটার জন্য? এটা হচ্ছে আমার ছবি অনুযায়ী চলে যাই। ছবি অনুযায়ী আমরা প্রথমে এই পার্টটার জন্য অ্যাডিয়াবেটিক করলাম, পরে এই পার্টটার জন্য অ্যাডিয়াবেটিক করব। ঠিক আছে, তাহলে এই পার্টটার জন্য প্রথমে ইকুয়েশনটা লিখেছিলাম, তারপর এখন এই পার্টটার জন্য ইকুয়েশনটা লিখছি, যারা যারা অ্যাডিয়াবেটিক্যালি রিলেটেড তাদের জন্য। ঠিক আছে, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার তাহলে এইগুলোকে ডিভাইড করে আমরা অলরেডি কি পাচ্ছি না T1 বাই T2। এখানে অলরেডি আমরা বলে দিতে পারি যে V2 বাই V1 ইকুয়ালস টু T1 আর T2 যেহেতু এরকম ভাবে রিলেটেড, তাহলে V2 বাই V1 কে ইকুয়ালস টু লিখে দিতে পারি V3 বাই V4, এইটা লিখতে পারি। এবং আর কি লিখতে পারি না V2 বাই V1, এইটা যেই লিখে দিলাম তখন আমরা এরপরে কি আসতে পারি না ওয়ার্ক ডান। এবার এফিসিয়েন্সি, যে আমরা কার্নোর সাইকেলের যদি এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করি তাহলে দেখতে পারি যে এফিসিয়েন্সি মানে হচ্ছে কি ওয়ার্ক আউটপুট পার সাইকেল, ওয়ার্ক আউটপুট পার সাইকেল। এটা এখানে কেন করলাম বোঝা যাবে, বাই ওয়ার্ক ইনপুট পার সাইকেল। ঠিক আছে, তাহলে ওয়ার্ক আউটপুট পার সাইকেল আমরা তো একটু আগে ওয়ার্ক আউটপুট ক্যালকুলেট করলাম। ওয়ার্ক আউটপুট মানে কি, যে অ্যামাউন্ট অফ হিটটা
দিয়েছিলাম মাইনাস যে অ্যামাউন্ট অফ হিটটা পেলাম, তাহলে এটা হচ্ছে Q1 মাইনাস Q2। এটা হচ্ছে ওয়ার্ক আউটপুট, আমরা ওইখান থেকে ওই মেশিন থেকে যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেলাম। আর কতটা দিয়েছিলাম না Q1 দিয়েছিলাম, তাহলে এটাকে ডিফাইন করতে পারি 1 মাইনাস Q2 বাই Q1। এটা যে কোনো মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি এরকমভাবে ডিফাইন করা হয় যে আমি একটা মেশিনে কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক নিজে করছি আর কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমি পাচ্ছি, এটা হচ্ছে এফিসিয়েন্সি। যদি একটা আইডিয়াল মেশিন হয় তাহলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমি দেব সেই অ্যামাউন্ট অফ ওয়ার্কে আমি পেয়ে যাব, সেটা কি বলা হয় হচ্ছে আমার আইডিয়াল মেশিন, তাহলে তার এফিসিয়েন্সি হয়ে যাবে 100%। কিন্তু সব মেশিন তো এফিসিয়েন্সি 100% হবে না, তাহলে যে কোনো আইডিয়াল মেশিন থেকে প্র্যাকটিক্যাল মেশিনে আসতে গেলে এফিসিয়েন্সি কমে যাবে। বোঝা গেল? তাহলে 1 মাইনাস Q2 বাই Q1, এইটাকে এবার আমরা আগে যেটা শিখেছিলাম সেখান থেকে আসতে পারি এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1, তাই তো? 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এখান থেকে এরপরে কি আসতে পারি যে আর ln V2 মাইনাস V1, আমরা ওয়ার্ক আউটপুট এখানে আসতে পারি। আবার এটার যে মেন ফর্মুলা ছিল ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, তাহলে ওয়ার্ক আউটপুট আমার কত ছিল না আর ln V2 বাই V1, আর ln V2 বাই V1 T1 মাইনাস T2। কেন না ওয়ার্ক আউটপুট মানে হচ্ছে Q1 মাইনাস Q2, Q1 এর লিখলাম আর Q2 এর লিখলাম। আর আমার ওয়ার্ক ইনপুট কত না আর ln V2 বাই V1 T1। ঠিক আছে, এটা হলো দিয়ে এই পার্টটা কেটে গেল, এই পার্টটা কেটে গিয়ে কি হলো না T1 মাইনাস T2 বাই T1 হলো, বা 1 মাইনাস T2 বাই T1 হলো। এটা হচ্ছে আমার কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি। তাহলে এখানে এফিসিয়েন্সিতে যেহেতু টেম্পারেচারের টার্মে ডিফাইন হলো, তাহলে এফিসিয়েন্সিতে আমি কি লিখতে পারি যে ইটা সমান 100% কখন হবে, if T2 equals to 0 কেলভিন, তাহলে আমার এটা ইকুয়ালস টু 100% হবে। 100% মানে হচ্ছে আমার সিঙ্কের টেম্পারেচার 0 কেলভিন যদি নিয়ে যেতে পারি। এবার সিঙ্কের টেম্পারেচার কিন্তু 0 কেলভিন নিয়ে যাওয়া যায় না, কারণ 0 কেলভিন আনঅ্যাটেনেবল, তাই জন্য এফিসিয়েন্সি 100%ও পসিবল নয়। তাহলে এফিসিয়েন্সি 100% পসিবল নয় মানে হচ্ছে এফিসিয়েন্সি অলওয়েজ লেস দ্যান 100% অ্যাকচুয়াল মেশিনে। ঠিক আছে, তাহলে সিঙ্কের টেম্পারেচার কখনোই 0 কেলভিন যেতে পারবে না, তাই জন্য এফিসিয়েন্সিও 100%-এর উপরে যেতে পারবে না। এবার এখান থেকে আমরা দুটো ছোট নিউমেরিক্যাল করে আজকের এই ক্লাসটাকে কনক্লুড করব। প্রথম যে নিউমেরিক্যালটা আমরা করব যে এই পিভি টু দি পাওয়ার গামার উপর বেস করে যে একটা আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের ইনিশিয়াল টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সেইটাকে আমি এবার অ্যাডিয়াবেটিক্যালি কি করছি না কম্প্রেস করছি। কম্প্রেস অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করলাম না কত ভলিউমে না 8/27 অফ ইটস অরিজিনাল ভলিউম, 8/27 অফ অরিজিনাল। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে ফাইনাল টেম্পারেচার কত, এখানে গামার ভ্যালু দিয়ে দিয়েছে 5/3। এখানে যে আমাকে জিজ্ঞেস করছে কি না ফাইনাল টেম্পারেচার কত, তাহলে এই অঙ্কটা কি করে করব? এইটার জন্য আমার যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে যেহেতু টেম্পারেচার চেঞ্জ আর ভলিউমের চেঞ্জ, তাহলে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T1টার ভ্যালু আমাদের কত না ইনিশিয়ালি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কেলভিনে এত ইন্টু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T2 এর ভ্যালু আমি জানি না, আর V2 এর ভ্যালু এরপরে আসছি
না V2 টা কত না 8/27 8/27 অফ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করবো এবারে, গামার ভ্যালু যেহেতু 5/3, নেক্সট স্টেপটা আসি। তাহলে 300 ইন্টু V1 টু দি পাওয়ার গামার ভ্যালু 5/3 দেখে নাও, তাহলে 5/3 মাইনাস 1 করলে যেটা হয় সেটা হচ্ছে 2/3, তাহলে 2/3 ইকুয়ালস টু T2 ইন্টু 8/27। এবার এখানে একটা V1 টু দি পাওয়ার 2/3 আসবে, যেটা কিনা কেটে যাবে, আর 8/27 টু দি পাওয়ার 2/3 আসবে, 8/27 টু দি পাওয়ার 2/3। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে এবার কি রইল, T2 ভ্যালু বার করতে গেলে 300 ইন্টু 27/8 টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু আমার হচ্ছে T2। এবার এটাকে সিম্পলিফাই করতে গেলে কি করব না, 300 আবার 27 টু দি পাওয়ার 27টাকে আমি লিখছি 3 বাই এটার 2, এইটার টার্মে এটাকে কিউবে লেখা যায়, ইন্টু 2/3 ইকুয়ালস টু T2। ঠিক আছে, তাহলে 3 3 কাটলো, তাহলে 3/2 টু দি পাওয়ার 2, তার মানে 300 ইন্টু 9/8, এইটা হচ্ছে আমার T2 ভ্যালু। এটা যদি আমার T2 ভ্যালু হয় তাহলে T2টা হচ্ছে অ্যারাউন্ডে 675 কেলভিন, তাহলে T2 কামস অ্যারাউন্ড 675 কেলভিন। তাহলে এইটা আমার ফাইনাল টেম্পারেচার হতে পারে। এইটা আমরা তাহলে অ্যাডিয়াবেটিক ফর্মুলাটাকে ইউজ করে একটা ওয়ার্ক ডানের টেম্পারেচারের নিউমেরিক্যাল করে নিলাম। নেক্সট আমরা যে নিউমেরিক্যালটা একটা করি সেটা হচ্ছে, দেখা যাক যে এইরকম একটা সাইকেল আছে, ঠিক আছে, পি আর ভি, সেখানে দেখা যাচ্ছে যে এই রকম একটা ঘটনা ঘটেছে কি না, ABCD এইরকম একটা প্রসেস হচ্ছে, A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে A, এই হচ্ছে প্রসেস। এখানে A এর করেসপন্ডিং ভলিউম হচ্ছে V আর B এর করেসপন্ডিং ভলিউম হচ্ছে 3V, আর তারপরে D এর করেসপন্ডিং হচ্ছে 2P আর A এর করেসপন্ডিং প্রেসার হচ্ছে P। আমরা এখানে যে SLST করেসপন্ডিং যে নিউমেরিক্যাল গুলো করবো সেটা হচ্ছে নিটের, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের নিউমেরিক্যাল গুলো করো এবং সেখান থেকে একটুখানি ইজি নিউমেরিক্যাল, অবশ্যই 2025টা নিটটা একটুখানি ডিফিকাল্ট এসেছিল ফিজিক্সের কোয়েশ্চেনটা, তোমরা যদি তার থেকে একটুখানি ইজি লেভেলে নিউমেরিক্যাল প্র্যাকটিস করো তাহলে SLSTর জন্য আমার মনে হয় ঠিকঠাক আছে। কিন্তু মনে রাখতে হবে নিউমেরিক্যাল প্রপারলি করতে গেলে থিওরি কনসেপ্টটা ঠিকঠাক থাকতে হবে। তাহলে থিওরির ডেরিভেশনটা ইম্পর্টেন্ট যদিও নয়, কিন্তু ডেরিভেশনের স্টেপগুলো আমাদের একবার বুঝে নিতে হবে যাতে করে ওইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ডেরিভেশন তো তোমাদের আসবে না, তোমাদের নিউমেরিক্যাল আসবে, কিন্তু নিউমেরিক্যালটা বোঝার জন্য কিন্তু ডেরিভেশনের স্টেপগুলো বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা প্রসেসটা একটা সাইক্লিক প্রসেস, তো A to B, B to C, C to D, D to A। তাহলে এটা যদি সাইক্লিক প্রসেস হয় তাহলে কিন্তু এর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0 হবে, বিকজ ইট ইজ আ সাইক্লিক প্রসেস। ঠিক আছে, তাহলে যদি এটা সাইক্লিক প্রসেস হয় তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি লিখতে পারি, dq সমান অনলি dw, du পার্টটা 0। তাহলে এবার dwটা কত না, dw হচ্ছে পিভি ডায়াগ্রামের যে যদি কোনো গ্রাফ হয় তাহলে সেই গ্রাফের যে এরিয়া হবে, তাহলে এরিয়া অফ ABCD। বাট ABCDর এরিয়া কত না, ABCDর এরিয়া হচ্ছে লেংথ ইনটু ব্রেডথ, তাহলে এই যে আমার P আর এখান থেকে এসছে 2V, তাই তো 3V মাইনাস V আর এখান থেকে 2P মাইনাস P, তাহলে এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট গিভেন। তাহলে এইটা যদি ওয়ার্ক ডান হয়, এবার ওয়ার্ক ডানটা যদি এটা হয় তাহলে আমার হিট গিভেন কত হবে, হিট গিভেনও এইটাই হবে 2PV।
তাহলে এই প্রসেসটা যদি হিট গিভেন জিজ্ঞেস করে তাহলে সিম্পলি আমরা ডিডব্লিউ থেকেই বার করে নিতে পারবো, কারণ ডিইউটা 0। ডিডব্লিউটা কি করে বার করলাম না, এটার এরিয়া বার করলাম। এরিয়া মানে হচ্ছে এইটার চেঞ্জ আর এইটার চেঞ্জ, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার হিট গিভেন। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই কনক্লুড করছি, তোমাদের সঙ্গে পরের ক্লাসটা নিয়ে আসবো। থ্যাংক ইউ। তো ক্লাস কেমন লাগলো? আশা করি প্রত্যেকের অসাধারণ লেগেছে এবং এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু টোটাল কনসেপ্টটা স্যার পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। অতি কষ্টে স্যারকে রাজি করিয়ে এই ক্লাসটাকে আমি কন্ডাক্ট করাতে পেরেছি, কারণ স্যারের এই মূল্যবান সময়ের মধ্যে তোমাদেরকে এই টাইমটা দেওয়া এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের কাজ, যেটা বলতে পারো হচ্ছে যে টু সাম এক্সটেন্ট তোমাদের ভাগ্য ভালো, সবচেয়ে বড় কথা আমার ভাগ্য ভালো যে স্যারকে পেয়েছি। তো যাই হোক, তোমাদের টোটাল ক্লাস কমপ্লিট হয়ে গেল এবং যদি এর পিডিএফ পেতে চাও তাহলে কি করবে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে এই যে 62 91 95 49 79 এই নাম্বারে প্রত্যেকে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে তোমাদের অটো জেনারেটেড 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে তোমরা যেহেতু এসএলএসটির পরীক্ষা দিচ্ছ তাই এসএলএসটি গ্রুপ বলে যে গ্রুপটা থাকবে তার নিচে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে? সেখানে আমি তোমাদের আজকের পিডিএফটা দিয়ে দেবো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু আপডেট যখন আসবে সেগুলোকে আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে ভাই? চলো, এবার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র যে এইটুকু পড়লেই হবে এমন নয়, বাকি চ্যাপ্টারগুলোও রয়েছে। টোটাল ফিজিক্যাল সায়েন্স, যেখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। তো যদি তুমি এই রকম লেভেলের মানুষজনের কাছ থেকে পড়াশোনা করতে চাও, আমি বলতে পারি আড্ডা 247 ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, কারণ তোমাদেরকে সেই সমস্ত মানুষজন এসে ক্লাস করাচ্ছেন যারা অলরেডি পিএইচডি হোল্ডার। তো এই হচ্ছে সেই ব্যাচ ডাব্লিউবি এসএলএসটি 2025 ফিজিক্যাল সায়েন্স 9-10 ব্যাচ, যেটা 20 জুন থেকে শুরু হয়ে গেছে, যেখানে লাইভ ক্লাসের মধ্যে আগের দিন একটা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়ে গেছে, আজকে সেকেন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস আবার রয়েছে রাত 9টার সময়। এছাড়া তোমাদেরকে বলতে পারি যে এখানে টোটাল 70টা ভিডিও দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি 70টা ভিডিওতে কখনই হবে না। 70টা ভিডিও হয়তো তোমার হচ্ছে টোটাল ফিজিক্স শেষ করতেই লাগবে। শুধুমাত্র এখানে শেষ করা নয়, একদম বেসিক থেকে অ্যাডভান্স যেরকমভাবে তুমি টোটাল ক্লাসটা দেখলে এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে তোমাদেরকে এখানে শেষ করানো হচ্ছে। শুধুমাত্র সায়েন্সের 3 জন টিচার, বায়োলজির 4 জন, টোটাল 7 জন মিলে তোমাদেরকে এই টোটাল জিনিসপত্র করাচ্ছেন বাবা। তো বুঝতে পারছো নিশ্চয়ই এই কোর্সটার কোয়ালিটি কি। এখন এসএলএসটি ফর্ম ফিল আপের লাস্ট ডেটটাও এক্সটেন্ড করার সম্ভাবনা রয়েছে। তো যদি তুমি চাও এ বছরই সুযোগটা কাজে লাগিয়ে নিতে, কারণ এরপরে কবে সুযোগ আসবে কেউ জানে না, আমি বলবো চোখ বন্ধ করে এই ব্যাচে ভর্তি হয়ে যাও এবং যা করানো হচ্ছে সেগুলোকে ডিটো ফলো করো। দেখো তোমার মার্কস 60-এর মধ্যে অ্যাবাভ 55 আসে কি না। আসতে বাধ্য, কারণ তোমাদেরকে সেইভাবেই পুরো জিনিসপত্র তৈরি করে দেওয়া হবে। অলরেডি যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, বাকি যেগুলো আসছে সেগুলো তোমাদের এক এক করে ভিডিও আপলোড হবে, আর যেগুলো লাইভ ক্লাস আছে সেগুলো তুমি লাইভ করতে পারবে। তো কি করে ব্যাচে ভর্তি হবে সেটা তোমাকে বলে রাখি। সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, আড্ডা 247 লিখে সার্চ করো, দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা এরকম একটা অ্যাপ দেখতে পাচ্ছ। অ্যাপটাকে ডাউনলোড করো নিজের ফোনে, দিয়ে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর দেখবে তোমার কাছে একটা লগ ইন অপশান এসছে। ওই লগ ইন অপশানটায় ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমাদের কাছে একটা ফোন নাম্বার চাইছে। নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তোমার লগ ইন কমপ্লিট। এরপরে তোমাকে বলবে যে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটাকে সিলেক্ট করে ফেলো। এরপর তোমার কাছে এই জায়গাটা আসবে। কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কেন স্যার? তার কারণ তুমি এসএলএসটি পরীক্ষা দিচ্ছ, বাংলার পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? তো যখনই তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। যদি এটা না দেখায়, অন্য কিছু দেখায়, এই পাশের অ্যারো চিহ্নটায় ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও। এরপর একদম নিচের ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস অপশন দেখাচ্ছে। যাওয়ার দরকার নেই। তুমি কি করবে? তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি এখানে ভিউ অল বলে একটা অপশন দেখতে পাবে, এই ভিউ অলটায় ক্লিক করবে।
ভিউ অলটায় ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে তোমাদের অনেক কটা অপশন দেখাচ্ছে, এই WBCS, SSC বেঙ্গলি, রেলওয়ে বেঙ্গলি, এরকম করে দেখবে WBSLST বলে তোমাকে একটা অপশন দেখাচ্ছে, সেটাই ক্লিক করবে। সেটাই ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে যেখানে সমস্ত SLST ব্যাচ রয়েছে, এখন হিস্ট্রি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, নিচে বেঙ্গলি রয়েছে। স্ক্রল করতে করতে তুমি দেখবে ফিজিক্যাল সায়েন্স তোমার ব্যাচটা দেখাচ্ছে। এই ব্যাচটায় ক্লিক করো, ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমাকে এই ব্যাচের দাম দেখাচ্ছে। তোমরা সেই সৌভাগ্যবান যারা সবচেয়ে কম দামে আজকে ব্যাচটা পাচ্ছ। দাম কত দেখাচ্ছে? 5,624 টাকা। এটার দাম ছিল 6,000 টাকার ওপরে, কিন্তু তোমাকে এত টাকাও দিতে হবে না। তুমি দেখবে দামের পাশে মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করে তুমি দেখবে তোমার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এখানে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে। কুপন কোডের জায়গাটায় লিখবে Y785, Y785। এই কুপন কোডটা লিখে পাশের বক্সের মধ্যে থাকা নীল কালিতে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে, নিচেরটায় খবরদার নয়। তোমাকে যত কমে দেখাক না কেন, এই কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে তুমি পাবে। এবং যেহেতু এখন প্রাইস ড্রপ রয়েছে, তাই এখন তোমার দামটা পড়বে 4,330 টাকা, যেটার দাম অ্যাকচুয়ালি ছিল 5,000 টাকার ওপরে। এখন সাডেন প্রাইস ড্রপ হয়েছে প্রত্যেকটা SLST ব্যাচে, তো তোমরা সেই ভাগ্যবানের মধ্যে পড়ছো। Y785 এই কুপন কোডটা ইউজ করলে এই অ্যামাউন্টটা পাবে। এবার যখনই এই অ্যামাউন্টটা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কাছে অপশন চলে এসেছে UPI, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তুমি যে মেথডে সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও। তুমি সাপোজ গুগল পে, ফোন পে করতে চাও, জন্য UPI-তে ক্লিক করো, দেখবে রিডাইরেক্ট হয়ে এই জায়গাটা চলে আসছে। ফোনপে, গুগল পে এরকম অপশন চলে আসছে। যদি তোমার আরো কোনো ওয়ালেট থেকে থাকে সেটা অপশন চলে আসবে। কথার কথা, তোমার কাছে ওয়ালেটে অ্যামাউন্ট নেই, তুমি চলে যাও তোমার আশেপাশে সাইবার ক্যাফেতে, তুমি চলে যাও তোমার সেই বাবা, দাদা, কাকা, জ্যাঠা, তার কাছে যার কাছে ওয়ালেটে অ্যাকাউন্টে নাম্বার রয়েছে, তাকে হার্ড ক্যাশ দিয়ে দাও, তাকে বলো তোমার হয়ে পেমেন্ট করে দিতে। সেম প্রসেস করবে, শুধুমাত্র এই জায়গাটায় তুমি তার নাম্বারটা বসিয়ে দাও, ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার বা তার UPI-টা বসিয়ে দাও, হয়ে গেল। কন্টিনিউ করো, তার কাছে পপ আপ চলে যাবে, দেখবে সে পেমেন্ট করে দিলে তোমার ব্যাচনা হয়ে গেছে। তোমার কাছে সঙ্গে সঙ্গে দেখবে যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, সে তুমি করো বা সে করুক, তোমার কাছে অটো জেনারেটেড আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে, ব্যাচ কেনা কমপ্লিট। এবার তুমি এক্ষুনি ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট বেসিসে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে তুমি দেখতে পাবে। দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি এখানে যখনই আসবে, যখনই তোমাকে এরকম দেখাবে, আমি তোমাকে এখানে ওয়েব থেকে দেখিয়ে দিচ্ছি, তাতে তোমার সুবিধা হবে। তুমি জাস্ট তোমাকে আমি একবার একটা জিনিস বলে দিই এখানে, সেটা হচ্ছে যে যখন তুমি এটা খুলবে, যখন তোমার পারচেস করা হয়ে যাবে, কি করবে, পুরোপুরি অ্যাপটা বন্ধ করে দেবে। অ্যাপটা বন্ধ করে নতুন মাল খুলে তুমি দেখবে যে এই নিচের দিকে একটা মাই কন্টেন্ট বলে অপশন আছে। এই মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি তোমার ব্যাচটা দেখতে পাবে, ঠিক আছে? যখনই তোমার ব্যাচ কেনা কমপ্লিট হবে, ব্যাচ মানে অ্যাপটা বন্ধ করে দিয়ে অ্যাপটা আবার নতুন করে খুলে মাই কন্টেন্টে ক্লিক করবে, বোঝা গেল? দিয়ে তুমি দেখবে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ। এইবার তুমি ব্যাচের মধ্যে কি কি পাবে তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমার কি WBSLST, এর মধ্যে তোমার ফিজিক্যাল সায়েন্স ব্যাচটা আমি খুলবো। এই হচ্ছে তোমার কি ফিজিক্যাল সায়েন্স ব্যাচ। এখানে যখনই তুমি চলে আসবে, দেখো এই দেখো এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো ফার্স্টে ওরিয়েন্টেশন হচ্ছে, এবার ফিজিক্সে চলে আসছি। ফিজিক্সের মধ্যে টোটাল 18খানা মানে টোটাল ভিডিও তোমাদের আপলোড হয়ে গেছে। কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স 2, প্রজেক্টাইল মোশন, ভেক্টর অ্যালজেব্রা, প্রবলেম অফ কাইনেমেটিক্স, টোটাল কাইনেমেটিক্স সম্পর্কিত বিষয় সমস্ত কিছু, প্রজেক্টাইল মানে প্রবলেমস অফ প্রজেক্টাইল, NLM, মোমেন্টাম, তোমার হচ্ছে কলিশন, ফ্রিকশন, ওয়ার্ক এনার্জি, এরকম করে টোটাল দেখো টোটাল 18টা ভিডিও ফ্রিকশন পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটার কনসেপ্ট, প্রত্যেকটা তোমার হচ্ছে ডিটেল সলিউশন, ম্যাথমেটিক্যাল অ্যাব্রিভিয়েশন, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এখানে দেওয়া আছে। 18টা ডান। 19-20 অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের আপলোড হয়ে যাবে। এইগুলো সব এক এক করে টোটাল এতগুলো তোমার হচ্ছে ফিজিক্সের টোটাল 40টা ক্লাস আপলোড হবে। এর মধ্যে যদি কুলায়, যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না শেষ হয় তাহলে আরও ভিডিও আসবে। এটা গেল শুধু ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট। চলে আসছে কেমিস্ট্রি, দেখো এখানেই তুমি কেমিস্ট্রি চলে আসো। কেমিস্ট্রির মধ্যে দেখো অলরেডি কেমিস্ট্রির অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তোমার হচ্ছে মেকানিজম অফ হ্যালোজেন্স, এইসব জিনিসপত্রগুলো তোমার অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখানে দেখো 7টা ক্লাস আপলোড হয়ে গেছে। তুমি লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাসে চলে আসো। লাইভ ক্লাসে তুমি যখন এখানে চলে আসবে, দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে গতকাল তোমাদের স্যার ক্লাস নিয়ে নিয়েছেন।
আজকে সেকেন্ড ক্লাস এই ডাউট ক্লিয়ারিং 9টার সময় রয়েছে, 8:55 সময় তুমি জয়েন করে যাও, এখান থেকে দেখতে পেয়ে যাবে। স্যার সবই বুঝলাম, খুব ভালো লাগলো, কিন্তু দামটা প্রচুর বেশি। আমি জানি তুমি কি বলতে পারো, তো তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। দেখো বাবা, একটা কথা কেউ বলতে পারবে যে এই আজকে যে পরীক্ষাটা এসছে, এই পরীক্ষাটা চলে যাওয়ার পর তোমার কাছে সেকেন্ড অপশন কিছু আসবে কিনা বলতে পারবে কি বুকে হাত দিয়ে? পারবে না তো। তো যদি তোমার কাছে এইটাই শেষ অপশন হয়ে থাকে, তাহলে কি তুমি চেষ্টা করবে না নিজের সবটুকু দিয়ে চেষ্টা মানে জায়গাটা পেতে? ইয়েস অর নো আমাকে বলো, করবে? তাহলে এবার তুমি আমাকে বলো ভাই, যে যদি তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তাহলে কেন 2000 টাকা কমের পিছনে ছুটছো? চারিদিকে তুমি দেখবে 2000 টাকা, 1500 টাকা এরকমও কোর্স ফিতে দেখতে পাবে, কিন্তু সেখানে কোয়ালিটি কোথায় আছে? তোমাদেরকে এখানে সেই সমস্ত লোকজন পড়াচ্ছে ভাই, ফিজিক্সের 3 জন মিলে, কেমিস্ট্রির 4 জন মিলে। কেন? কারণ এত বড় সিলেবাস একার দ্বারা সম্ভব নয় করানো, শেষ করা এই সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। আমি চাইলে তোমাদেরকে ফিজিক্সটা করে দিতে পারতাম, বাট পসিবল নয় আমার পক্ষে এখন, কারণ আমার ওপর দায়িত্ব আছে রেলের স্টুডেন্টগুলোর, ডাব্লিউবিএসএস স্টুডেন্টগুলোর, এসএসটি স্টুডেন্টগুলো, তাদের দায়িত্ব নিয়ে নিয়েছি। তাদেরকে আমি কি করে মাছ পাতে ছেড়ে দিতে পারি? সম্ভব নয়। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম ভাই, আমি যখন করাতে পারছি না, তখন আমার থেকেও বেস্ট কেউ যদি কেউ হতে পারে, তাকে এখানে নিয়ে আসা হবে, এবং তার ডেমো ক্লাস তুমি দেখলেই মাত্র। সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা আমি আগেই বলে দিয়েছি। সে অলরেডি বেনারস হিন্দি ইউনিভার্সিটি, এই ঐতিহাসিক ইউনিভার্সিটির টপার শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। ফার্স্ট ক্লাস ছেড়ে দাও, এমএসসি ছেড়ে দাও, টপার, ঠিক আছে? এছাড়া নেট 3 বার ক্লিয়ার করা, গেট 2 বার ক্লিয়ার করা, তারপর খড়গপুর আইআইটিতে পিএইচডি করা, সেখানে তোমার হচ্ছে কসমোলজি নিয়ে তিনি পিএইচডি করেছেন। এছাড়া বার্ক, এই বার্ক থেকে তাকে বিভিন্ন প্রজেক্টের জন্য তাকে ডাকা হয়েছে। বিভিন্ন রকম তোমার হচ্ছে এইখানকার আমাদের কলকাতার যে সাহা ইনস্টিটিউট অফ তোমার হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, এই যে পার্ট আছে, সেখান থেকে তাকে ডাকা হয়েছে। তো এই টাইপের লোকজন তোমাদেরকে সেখানে ক্লাস নিচ্ছেন। তো সেখানে তো ভাই 2000 টাকা কমের জন্য তুমি ছুটবে, নাকি 2000 টাকা বেশি দিয়ে তুমি সেই সমস্ত লোকের কাছে পড়াশোনা করে তুমি চাকরিটা পেয়ে 2000 টাকা তুমি পার ডে ইনকাম করতে পারবে? ডিসিশন তোমার। অলরেডি প্রাইস জব চলছে, এখন এত কম অ্যামাউন্টে পেয়ে যেতে পারছো। শুধুমাত্র কুপন কোডটা মাথায় রেখো, Y785, এই কুপন কোডটা ইউজ করে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে পাবে। এই কোডটা ইউজ করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যামাউন্টে নিয়ে নাও, কারণ এত কম দামে আজ অব্দি যারা নিয়েছে তারা কিন্তু পায়নি। এখন অফার চলছে, সেই জন্য তুমি পেয়ে যেতে পারছো। এর আগে যারা নিয়েছে তারা কিন্তু 5000 টাকার ওপরে কোর্স ফি দিয়ে নিয়েছে। বাকি তোমার ডিসিশন, তুমি 2000 টাকা এখন সঞ্চয় করবে, নাকি পরে চাকরিটা পেয়ে প্রতি মাসে 2000 টাকা বেশি ইনকাম করতে পারবে। কারণ এই ইনকামটা তোমার প্রতিদিন তোমার ইনকাম হয়ে যাবে। তোমার যে স্যালারি আসবে সেখানে তোমার হচ্ছে তুমি তার সঙ্গে কিছু সাইড ইনকাম করবে, তো সেই হিসাবে তোমার প্রতিদিন এই ইনকামটা হয়ে যাবে। তার কাছে এটা কিছুই না, নগণ্য বিষয়। বাকি তোমার ডিসিশন, তোমার লাইফ, তোমার ডিসিশন। অল দ্য বেস্ট প্রত্যেককে। যদি তুমি এরকম টাইপের আরও ভিডিও চাও কমেন্টে জানিও, তাহলে সেক্ষেত্রে স্যারকে রিকোয়েস্ট করব যে এরকম আরও কিছু ভিডিও স্যার যদি দিতে পারেন, যদি তার মূল্যবান সময় থেকে যদি আমাদের এখানে এসে কিছুটা টাইম দিতে পারেন। বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে, এবং স্যার তোমাদের কিন্তু আবার আজকেই স্যারের সঙ্গে তোমাদের দেখা হবে। আজকেই তোমার হচ্ছে সন্ধে বলা ঠিক নয়, রাত 9টার সময় তোমাদের সঙ্গে, ঠিক আছে, লাইভে। অল দ্য বেস্ট।